বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে দায়ের করা রিটের রায় দেওয়া হবে আজ সকালে। রায় ঘোষণা করবেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ। কার্যতালিকার শুরুতেই রয়েছে সেটি। গেল 18 আগস্ট এই বিষয়ে রিট করেন বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। পরে এই রিটের অন্তর্ভুক্তি হয় বিএনপি, জামায়াত ও বিভিন্ন ব্যক্তি। একই বিষয়ে আরেক রিট করেন নওগাঁর রানীনগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। পরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। এ নিয়ে 11 কার্যদিবস শুনানি শেষে রায়ের দিন ঠিক করা হয় 17 ডিসেম্বর। 2011 সালে 30 জুন সংসদে পাশ হয় ৫ম সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা করার পাশাপাশি সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক আপিল বিভাগের রায় অমান্য করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু সহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদেরকে জেল হাজত থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। এর আগে 18 নভেম্বর 16 আসামির মধ্যে 9 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে 13 জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে 2 মাসের সময় চাইলে আদালত 1 মাস সময় দেন। সেই অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আজ। চালুর পরই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল। যানজটের রাজধানীতে এখন স্বস্তির নাম মেট্রো রেল, কিন্তু বর্তমানে একক যাত্রার টিকিট সংকটে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে কর্মজীবীরা পড়ছেন ভোগান্তিতে। যে একক যাত্রার টিকিটের অনেক সংকট রয়েছে, আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যে এই সংকটটা দ্রুতই কাটিয়ে ওঠার জন্য আর মানুষের যাতায়াত যাতে আরও সুবিধাজনক হয় সেই বিষয়ে কাজ করার জন্য। খুবই ভোগান্তি হইতে হয় যারা আমরা নর্মাল যাতায়াত করি মিরপুর থেকে, যখন আমার অফিস যেমন গুলিস্তানে যাই, সো আমার ভালোই অনেক ঝামেলা হয় আর কি। এমন অনেক সময় লাগে, অনেক পরিশ্রম। আমি উত্তর থেকে যখন আসছিলাম অন্তত 1.5 ঘন্টা আমাকে টিকিট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে লাইনে দাঁড়িয়ে। মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল বলছে 2022 সালের 29 ডিসেম্বর চালুর সময় একক যাত্রার টিকিট ছিল প্রায় 2,70,000, কিন্তু 2 বছরে 2 লাখের বেশি টিকিট খোয়া গেছে। অনেক যাত্রী টিকিট ফেরত দেয়নি, আবার অনেক কার্ড নষ্টও হয়েছে, যার প্রভাব পড়ছে প্রতিদিনই। সংকট মোকাবেলায় আগামী মার্চের মধ্যে নতুন 4 লাখ কার্ড নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে আরো 20,000 টিকিট রওনা দিয়েছে আমাদের জাপান থেকে। এটা আমরা এই মাসের শেষের দিকে পাবো। এই মাসের শেষে আরো 20,000 রওনা দিবে, আবার জানুয়ারিতে আরো আসবে। এইভাবে আমরা আরো প্রায় 3 লাখ টিকিট আনতেছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এসে পৌঁছবে। আমরা এই টিকিটগুলি পেলে আমাদের ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মেট্রো রেলে এখন দিনে চলাচল করছে 3.5 লাখ যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ের সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.1 ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে বাড়ে ঠান্ডার অনুভূতি। মৃদু শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। চুয়াডাঙ্গায় সকাল 6টার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ায় হাসপাতালের বহির্বিভাগে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। তবে শীত উপেক্ষা করে কাজে বের হয়েছেন অনেকেই। মেহেরপুর শৈত্যপ্রবাহ কেটে গিয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই সকালে ঘর থেকে বের হচ্ছে না। নাটোরের শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। দিনের অর্ধেক বেলা পর্যন্ত থাকছে কুয়াশাচ্ছন্ন। ঘন কুয়াশার কারণে জমিতে বীজ বপন করতে পারছেন না কৃষকরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তারা। সকালে এবং সন্ধ্যার পর থেকে শীতটা এত বেশি পড়ছে যে 2-3টা কাপড় পরেও শীত ঠেকাচ্ছে না। কিন্তু এখনো রোপণ করতে যাচ্ছি, কিন্তু দেখি এখনো ঘন কুয়াশা,
কুয়াশার কারণে বীজটা আমি বুনতে পারছি না। শীতের জন্য আমার তো কামাই নেই, 200 টাকা কামাই করতে যায় না, এখন আমরা কি করে চলি? সাবাস বাংলাদেশ, সবাইকে সাহসী অভিবাদন ও বাহবা জানিয়ে শুরু হয় বিজয় দিবসের কনসার্ট। দীর্ঘদিন পর গানে গানে মঞ্চ মাতান আসিফ আকবর। সবার আগে বাংলাদেশের আয়োজন করে বিএনপি। একে একে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। দেশের গান দিয়ে দর্শকদের আবেগে ভাসান কোকিল কণ্ঠী বেবি নাজনীন। এরপর দর্শকের সামনে হাজির হয় জনপ্রিয় সব ব্যান্ড। আসে ডিফারেন্ট টাচ, শিরোনামহীন ও সোলস। কনসার্টের মাঝে ছিল জমকালো আতশবাজি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসব হয়ে ওঠে সর্বজনীন। আফটার লং ডেজ যে আমরা সবাই একসাথে এখানে একভাবে মহান বিজয় দিবস উপলক্ষে একত্রিত হয়ে এত সুন্দর একটা কনসার্ট দেখতে পাচ্ছি। ভারতের সংস্কৃতি চাই না, আমরা অপছন্দ করি পাকিস্তানের সংস্কৃতি, আমরা শুধুমাত্র বাংলাদেশের সংস্কৃতি চাই। বিদেশি অপশক্তি ও সংস্কৃতির আগ্রাসন রুখে দিতেই এই আয়োজন, জানান সবার আগে বাংলাদেশ কনসার্টের আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বিগত বছরগুলোতে সেখানে হিন্দি গান হয়েছে, ভারতের গান, পাকিস্তানের গান হয়েছে, উর্দু গান। তারেক রহমানের নতুন চিন্তা, নতুন ধারণায় আমরা একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হচ্ছি এবং এই দেশপ্রেমটাকে সবার কাছে জাগ্রত করার জন্য আমাদের এই থিম, এই ধারণা। সবশেষে মঞ্চে ওঠে জেমসের নগর বাউল। জনপ্রিয় সব গান গেয়ে দর্শকদের মোহিত করেন। এক মায়াবী আবেশে আচ্ছন্ন হয় বিজয় দিবসের কনসার্ট। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।